আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে করোনা ভাইরাস নিয়ে মূলত আলাপ করি, তবে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়েও আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু করি। আমাদের সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং চিকিৎসক যারা করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে লড়ছেন সামনে থেকে, আমরা তাদের সঙ্গে কথা বলে বুঝবার চেষ্টা করি। আমরা যথারীতি আলোচনা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। আমাদের সঙ্গে আছেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা। ডাক্তার মাসুদ রানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা মোটামুটি প্রায় 7 মাসের মতো পার করে ফেললাম বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে রোগী শনাক্ত হবার পরে। তো এই দীর্ঘ সময়ে আমাদের প্রথম দিকে এই বিষয়টি সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের হাতে ছিল না, কিন্তু গত 7 মাসে কিন্তু আমরা করোনা ভাইরাসের এই পুরো প্রকোপ, বৈশ্বিক মহামারীকে কিভাবে সামাল দিতে হবে সেটি আমরা একটু ভালোভাবে আয়ত্ত করেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনার কাছে শুনতে চাই, ফেনীতে আপনি দায়িত্ব পালন করছেন, ফেনীতে আপনি পুরো এই 7 মাসে আপনি কি দেখলেন, আপনার কি অভিজ্ঞতা হলো সেটা আগে শুনতে চাই, তারপরে অন্য প্রশ্ন। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এটিএন নিউজের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং যারা আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন। আমাদের ফেনীর যে পরিস্থিতি দেখেন, আমাদের প্রথমে আমি একটু শুরুর দিকে আসি। শুরুর দিক বলতে আমাদের যে সিভিল সার্জন মহোদয় রয়েছেন, প্রাক্তন সিভিল সার্জন মরহুম ডাক্তার সাজ্জাদ হোসেন স্যার, আমি প্রথমে স্যারের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং গভীর শোক প্রকাশ করি। স্যার এই কোভিড পরিস্থিতিতে কোভিড পজিটিভ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গিয়েছেন। এছাড়া আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু প্রথমে কিছুটা হিমশিম খেয়েছি, পরবর্তীতে বিশেষ করে আমাদের প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি সহ আমরা বিশেষ করে ফেনীতে একটা টিম হিসেবে আমরা কাজ করেছি। এক্ষেত্রে আমাদের ডাক্তার সমাজের যে সংগঠন রয়েছেন, বিএমএ সহ সবাই মিলে আমরা একটা প্ল্যান করি, সর্বোচ্চ চেষ্টা করি ফেনীর যে সার্বিক পরিস্থিতি, কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ, আপনারা ইতিমধ্যে মনে হয় জেনেছেন যে সারা বাংলাদেশের মধ্যে ফেনীতে ফেনী জেলায় যে 6টি উপজেলা রয়েছে, তার মধ্যে 5টি উপজেলায় আমাদের ইতিমধ্যে যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম 10 বেডে চালু রয়েছে। এছাড়া যে আমাদের ফেনী সদর হাসপাতাল রয়েছে, এই ফেনী সদর হাসপাতালে 250 বেডের হাসপাতাল, সেখানে 30 বেডের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু আছে। পাশাপাশি ওখানে 10 বেডের আইসিইউ সিস্টেম চালু আছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ফেনীতে সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বা কোভিড পরিস্থিতির যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে সেবা দেওয়ার ক্ষেত্রে, সেটা আমরা ডাক্তার, নার্স, এছাড়া আমাদের যে স্বাস্থ্যকর্মী রয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা প্রায় এই 10,268টি স্যাম্পল কালেকশন করেছি, 10,490টি। এর মধ্যে 10,268টি রিপোর্ট এসেছে, তার মধ্যে 1874 জন পজিটিভ। এর মধ্যে সুস্থ হয়েছেন 1638 জন, তার মধ্যে মারা গিয়েছেন 38 জন। এছাড়া আমাদের যে টেলিমেডিসিন যে একটি সেবা চালু আছে, সেখানে আমরা প্রায় 45,000 লোককে টেলিমেডিসিন সেবা দিয়েছি। আমরা দেখছি যে সারা দেশে গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হওয়ার ব্যাপারটিও কমে আসছে এবং সংক্রমণও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। ফেনীতে কি অবস্থা? জি, ফেনীতে সারা বাংলাদেশের মতনই একই রকম চিত্র। আমাদের এখানে আমরা বিশেষ করে এখন যে বিষয়গুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি, এগুলো আপনাদের মাধ্যমে বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিভাগ, সাধারণ মানুষ সবার মধ্যে যে একটা সচেতনতা বা যে ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়, এটা অনেকে মানতেছেন, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের কয়েকটা জায়গায় এখনো গ্যাপ আছে। সেটি যদি আমরা সবাই মিলে যদি এটা মেনে চলি, ইনশাল্লাহ আমি বিশ্বাস আমরা যে কোভিড পরিস্থিতির সামনে আমরা আরেকটা ব্যাপার দেখছিলাম, যখন করোনা ভাইরাসের এই প্রকোপ যখন প্রথম শুরু হলো, তখন শুধুমাত্র যারা একদম ডেডিকেটেড করোনা রোগী তাদের চিকিৎসাই আসলে মনোযোগের একটা বড় বিষয় ছিল, কিন্তু অন্যান্য যাদের তুলনামূলক কম জরুরি তাদেরকে বলা হচ্ছিল চিকিৎসক বা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে না যাবার জন্য উৎসাহিত করা হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি সবকিছু যেহেতু জীবনযাত্রা স্বাভাবিক হবার পথে, তো অন্যান্য রোগী, অন্যান্য অসুখ সমস্যা নিয়ে যারা
যারা আসছেন তাদের চিকিৎসা কি স্বাভাবিক হয়েছে কিনা আপনাদের ওখানে? আমাদের কোভিড পরিস্থিতির শুরু থেকে আমরা কিন্তু স্বাভাবিক যে চিকিৎসা সেবা, যে সাধারণ যে বিষয়গুলো রয়েছে, সবকিছু কিন্তু স্বাভাবিক ছিল। আমরা কিন্তু হাসপাতালে আমাদের প্রশাসনিক বা স্বাস্থ্য বিভাগের নজরদারিতে আমাদের যে সাধারণ যে রোগগুলা নিয়ে মানুষ আসতো হাসপাতালে, সবাইকে আমরা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছি। এখনো সেটি চলমান আছে। আমাদের ধরেন হাসপাতাল, উপজেলা লেভেল, ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক, প্রত্যেকটি জায়গায় আমরা সাধারণ রোগী যারা আছেন প্লাস কোভিড যারা আছেন সবাইকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করি। যারা করোনা এখনো সেটি ভাইরাসের চলমান আছে। উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসছেন অথবা যারা পজিটিভ হয়েছেন তাদের মধ্যে কি কোনো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে যেটি আপনার কাছে মনে হচ্ছে যেটা একটা ফ্যাক্ট, যেটা আলোচনায় আসা উচিত বা এটা নিয়ে আরো বেশি গবেষণা কাজ হওয়া উচিত? না, এরকম কিছু না। কোভিড পরিস্থিতিতে আপনারা জানেন যে বিষয়গুলো সাধারণত দেখা গিয়েছে সবার মধ্যে যে যারা বিশেষ করে পজিটিভ হয়েছেন অনেকের মধ্যে কিন্তু সাইন সিমটম ছিল। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এই ধরনের সমস্যাগুলো ছিল। আবার অনেকে ছিল এসিমটমেটিক। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটা ব্যাক পেতে হয়েছে, কারণ অনেকে কিন্তু জানতো না সে কোভিড পজিটিভ। আবার প্রথমে যে সমস্যাগুলো ছিল যে অনেকে কোভিড পজিটিভ ছিল হওয়া সত্ত্বেও তারা কিন্তু স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো ছিল সেগুলো ভঙ্গ করে বিভিন্ন সময় কিন্তু হাসপাতাল বলেন, জনসম্মুখে বলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ অনেকে আক্রান্ত সারা হয়েছে। বাংলাদেশে আমরা যে চিত্র দেখছি গত কিছুদিন ধরে সেটি আসলে ফেনীতেও আসলে ঠিক আপনারা একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন। ডক্টর মাসুদ রানা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। কথা বলছিলাম ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মাসুদ রানার সঙ্গে। আমাদের আরও দুজন অতিথি আছেন, আমরা যুক্ত হতে চাই তাদের সঙ্গে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। আবারও ফিরে এলাম নিউজ গ্যালারিতে। এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। আমরা নিয়মিতই কথা বলছি নারীর প্রতি সহিংসতার এই বিষয়টি নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা যদি গণমাধ্যমের প্রধান সংবাদ শিরোনামগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখি দেশের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মুহূর্তে নারী নির্যাতিত হচ্ছেন এবং নানাভাবে নানা কায়দায় কখনো সংঘবদ্ধ অপরাধ ঘটছে, কখনো সুযোগের সদ্ব্যবহার করছেন কোনো কুচক্রী মানুষ। এবং এর ফলে আমরা যেটি দেখছি যে বরাবরের মতোই একজন নারী তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি উৎপীড়ন নিপীড়নের শিকার হচ্ছেন। অনেকগুলো ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা কিন্তু গত কয়েকদিন সারা দেশে তোলপাড় তৈরি করেছে। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে সমাজবিজ্ঞানীদের মতামত নিচ্ছি, আইনজ্ঞদের মতামত নিচ্ছে, আবার একই সঙ্গে এই বিষয়টিও কিন্তু বিশ্লেষকরা সামনে আনছেন যে নারীর সক্ষমতা বাড়াতে হবে, নারীকে স্বাবলম্বী করে তুলতে হবে এবং নিজের নিরাপত্তার বিষয়টি নারীকেই আসলে সক্ষমতা বাড়িয়ে তাকে স্বাবলম্বী করে তুলতে হবে। এবং অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছেন যে সেলফ ডিফেন্সের মতো নানা কায়দা কানুন কলাকৌশল এগুলো রপ্ত করা দরকার এবং এই বিষয়গুলো হয়তো অনেক ক্ষেত্রে নারীকে বিপজ্জনক মুহূর্তে নিজের নিরাপত্তা নিশ্চিত করার কাজে তাকে হয়তো সাহায্য করবে। আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা দুজন নারীকে উপস্থিত করতে চাই যারা এই সেলফ ডিফেন্স বিষয়ে কথা বলবেন। আমরা একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন একজন ব্রাউন বেল্টধারী যোদ্ধা নারী বলে একটি সংগঠন, সেই সংগঠন যারা আসলে নারীদের সেলফ ডিফেন্স প্রশিক্ষণ নিয়ে কাজ করে, সেই সংগঠনের একজন প্রশিক্ষক ফারিয়া হাসিন রয়েছেন। অরেঞ্জ বেল্টধারী একজন
শিক্ষার্থী, যিনি ফাইট স্টুডিওর বলে একটি সংগঠনের, তিনি সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন, কাজ করছেন, প্র্যাকটিস করছেন, নিম্মি হামিদ। আমরা দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আপনাদের দুজনের কাছ থেকে আমরা আসলে আপনাদের প্রেরণার জায়গাগুলো একটু শুনবো, আপনাদের অভিজ্ঞতাগুলো শুনবো। প্রথমে যেতে চাই ফারিয়া হাসিন, আপনি ক বছর ধরে আসলে এটি প্র্যাকটিস করছেন? আমি প্রথম যখন শুরু করি তারপর আজকে প্রায় 2 বছরের বেশি ধরে আমি এখনো মানে প্র্যাকটিস, রেগুলার ট্রেনিং এই জিনিসগুলোর সাথে জড়িত আছি। এবং এখন বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর হিসেবে ওয়ারিয়র ওমেন বাংলাদেশ নামে যে কোর্সটা চালু হয়েছে কেও ফাইট স্টুডিও, আমাদের যে মেইন যে দোজো, সেখান থেকে যে কোর্সটা এখন চলতেছে, মূলত এই কোর্সের ফোকাসটা হচ্ছে স্টুডেন্ট এবং ওয়ার্কিং ক্লাস যে ওয়েমেন যারা প্রতিদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেন, সেই ধরনের নারীদেরকে একটা ফোকাস করে এই কোর্সটা পুরোপুরি ডিজাইন করা হয়। আমরা আসলে যে কোর্সের কথা আপনি আসলে বলছেন, এই কোর্সটাকে আমরা আসলে একটু হাইলাইট করতে চাই। এই মুহূর্তে আমাদের টেলিভিশন সেটের সামনে এবং অনলাইনে যারা দেখছেন, সেখানে অনেক নারী আছেন, অনেক পুরুষও আছেন, যারা হয়তো তাদের পরিবারের নারী সদস্যদের নিরাপত্তা নিয়ে ভাবছেন এবং কিভাবে তাদেরকে নিরাপদ করে তোলা যায়, এই জন্য হয়তো তারা নানা রকম খোঁজ খবরও করছেন। হয়তো আমাদের এই আলোচনা তাদেরকে উৎসাহিত করবে, তাদেরকে হয়তো একটা নতুন একটি সম্ভাবনার পথে হয়তো তাদেরকে এগোতে সাহায্য করবে। আমরা আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই। 2 বছর ধরে আপনি এই প্র্যাকটিসটি করছেন, কেন আসলে আপনার কাছে মনে হলো যে এটি শেখা দরকার, এবং এই যে শেখার যে প্রক্রিয়া এবং এর মাঝখানে আপনি আসলে মানে কি কি করতে হয়েছে, কি ধরনের যোগ্যতা লেগেছে, কি ধরনের অনুশীলন রপ্ত করতে হয়েছে, প্রতিদিনের জীবন যাপনের ক্ষেত্রে আপনার কি কি পার্থক্য তৈরি করতে হয়েছে, এবং কেন আপনি আসলে উৎসাহিত হয়েছিলেন, এই গল্পটা আগে একটু শুনবো, এরপরে ধীরে ধীরে প্রশিক্ষণ বা অন্যান্য আয়োজনে যাব। প্রথম যখন আমি টিনেজ সময়টায়, সেই সময় থেকে আসলে আমার মূলত একটা ইনসিকিউর ফিলিং, এবং যে মানে ইউজুয়ালি মেয়েরা যে জিনিসগুলো রেগুলার বেসিসে ফেস করে, সেই ধরনের জিনিসগুলো আমিও রেগুলার বেসিসে ফেস করতাম। এবং সেটার কারণে আমার নিজের মধ্যে একটা ইনসিকিউরিটি, ইনফেরিয়রিটি একটা কমপ্লেক্স তৈরি হয়, যার কারণে আমি বুঝতে পারি যে সেলফ ডিফেন্স আসলে একটা নারীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে আমাদের আসলে একটা সেকেন্ড থট হিসেবে নেওয়ার কোনো ওয়ে নাই, এটা একটা প্রায়োরিটি হিসেবে নিতে হবে। সো ওইটা যখন রিয়েলাইজ করা শুরু করি, স্কুল লাইফ, কলেজ লাইফ, আমাদের এখানে সেইরকম একটা সুযোগ ছিল না তখন। তখন এই জিনিসগুলো অত বেশি পপুলার ছিল না, মানুষ হয়তো এই জিনিসগুলো নিয়ে এতটা সচেতন ছিল না এখন যেরকম। তো যখন আমি আমার প্রথম চাকরিতে ঢুকলাম, তারপরে হঠাৎ একদিন আপনারা হয়তো চিনে থাকবেন মাশরুফ হোসেন, ওনার একটা ফেসবুকে একটা স্ট্যাটাস থেকে আমি জানতে পারি ওয়ারিয়র ওমেন বাংলাদেশ সম্বন্ধে। এবং তারপরে আমি সরাসরি যখন যোগাযোগ করি এবং ফুল প্রসিডিওর ফলো করে আমি অ্যাপ্লাই করার পরে আমি খুবই লাকিলি আমি ওই প্রোগ্রামটায় সিলেক্টেড হই। তো সেখানে সিলেক্টেড হওয়ার পরে আমাদের মূলত ওই প্রোগ্রামটা ছিল 16টা সেশন। 16টা সেশনে একটা বেসিক যে সেলফ ডিফেন্সের যে টেকনিক গুলো, এবং একটা নারী যখন একটা ট্রেনিং এ ঢুকে, তার যে বেসিক যে ডেভেলপমেন্ট গুলো দরকার হয় টু প্রসিড ইনটু সেলফ ডিফেন্স, এই জিনিসগুলো যে বেসিক জিনিসগুলো জানতে হয়, সেই বেসিক জিনিসগুলো নিয়ে এই পুরো কোর্সটা ডিজাইন করা হয়। এই কোর্সটা বিষয়ে একটু শুনবো আপনার কাছে আরো কিছু শুনবার রয়েছে। আমরা একটু নিম্মি হামিদের কাছে যেতে চাই। নিম্মি হামিদের কাছে ঠিক একই প্রশ্ন, যে আপনি ক বছর ধরে আসলে এই অনুশীলনে আছেন, কি কি শিখলেন, এবং কেন আপনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, যে আপনার কেন মনে হয়েছিল এটা শেখা দরকার, এবং পথে যখন নানা রকম বিব্রতকর এবং উত্ত্যক্তকারী বা উৎপীড়নের যখন একটা ঝুঁকি তৈরি হয়, তখন আসলে আপনি এটা শিখবার পরে আপনার মধ্যে কি ধরনের আত্মবিশ্বাস তৈরি হলো, এই পুরো প্রক্রিয়াটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। Thank you very much. I think, first of all, thank you very much for arranging this discussion. I think this is very helpful for all young women. So first of all, if I am to talk about the self-defense class and what difference it has made for me, I think অনেক সময় আমরা যখন বলি যে আমরা সেলফ ডিফেন্স ক্লাস করি, আমরা ধরে নিই যে আমরা ধরেন 5-6টা মুভ শিখি, যে র্যান্ডম কয়েকটা স্টেপ, এন্ড আমরা
বুঝে যাব how to protect ourselves. But I think while through the self-defense courses we are learning to protect ourselves, but it's also focusing on a mental growth. আমি কিওফাই স্টুডিওতে আছি এবং কিওফাই স্টুডিওতে জয়েন করার আগে আমিও ওয়ারিয়র ওমেন ছিলাম. I've been been training for the last 1 year, and something that has the journey that I have had, it's a journey of growth. It's a journey of growth towards mental resilience. It has been a journey on physical strength. And it has also been a journey where we constantly strive to be better. So আমি যে সময় রাস্তাঘাটে আমি একা চলাচল করছি, the very fact that I can protect myself, it is definitely a confidence booster. যে এ আমি ধরনের কোনো জানি ঘটনা যে কি আমি এরকম ঘটেছে যে আমরা জানি যে আমাদের পথঘাট আমাদের রাজপথ একেবারেই নারীদের জন্য সব সময় সব ক্ষেত্রে নিরাপদ নয়। আপনিও নিশ্চয়ই যখন বের হন রাস্তায় পথে ঘাটে নানা কাজে যখন আপনাকে বেরোতে হয় তখন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই অস্বস্তিকর বিব্রতকর এবং বিড়ম্বনার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে। তো আপনার এই যে বাড়তি কনফিডেন্স যেটা সাম্প্রতিক সময় আপনার নতুন একটি চর্চার মাধ্যমে আপনি পেয়েছেন, এর ফলে কি আপনি কোনো রকম নিজেকে প্রোটেক্ট করার কোনো অভিজ্ঞতা কিংবা এ ধরনের কোনো ঘটনা কি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কিনা যেটা আপনি প্রত্যক্ষ করেছেন? Sure. So একটা জিনিস যেরকম I'm a development worker, I'm a development practitioner. So আমাদের অনেক ফিল্ডে যেতে হয়, and I work as a policy analyst. So one of the major work is that আমরা field থেকে voice নিয়ে এসে we work with policy makers. We try to portray what's happening in the field, and so that decision makers can take more steps effectively. So just by field যেতে হয়, so I think self defense is something নিজের জন্য extremely important. And for example, আমাদের যে এনভায়রনমেন্টটা ইটস ভেরি লিমিটিং ফর উইমেন, বিকজ ধরেন আমি রাত করে আমি বাসা থেকে বের হতে পারছি না, ধরেন আমার ক্লাসও শেষ হয় ধরেন 9টার পরে, তখন আমার যে বাসা যদি কাছেও থাকে আমার হেঁটে যেতে আই ফিল নার্ভাস. I would feel nervous, কিন্তু এখন যেহেতু I have taken the self defense class, it gives me confidence যে এরকম যদি কোনো একটা সিচুয়েশন হয় I can definitely know how to defend myself. So যেটা আমি বললাম, it's about the physical strength. It is also about the mental growth that takes place while we go through these trainings. এটা একটা ভালো ব্যাপার, যে ব্যাপারটা নিয়ে আমরা আসলে গত কয়েকদিন খুব আলোচনা করছি এবং আপনিও ঠিক একই বিষয়টি বললেন যে এখন আপনি আগের মতো নার্ভাস ফিল করেন না এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের একটা স্ফুরণ আসলে আপনি নিজের মধ্যে বোধ করেন। আমরা আবারও ফিরছি ফারিয়া হাসিনের কাছে, যে বিষয়টি নিম্মি আহমেদের কাছে শুনলাম, আপনারও নিশ্চয়ই এরকম কিছু না কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যে, এবং আপনি নিশ্চয়ই এটা আপনার বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে থাকেন যে পথে চলতে গেলে কিছু বিড়ম্বনার অভিজ্ঞতা আসলে বাংলাদেশের সব নারীকেই কম বেশি পেতে হয়, আপনি নিশ্চয়ই সেগুলো প্রত্যক্ষ করেছেন। তো এই নতুন কনফিডেন্সটি হবার পরে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন আর শিখবার আগে অভিজ্ঞতাটা কেমন, একটু পার্থক্যটা যদি আমাদেরকে একটু বলেন। প্রথমত যেটা আমি এই জায়গায় ফোকাস করতে চাই যে হ্যারাসমেন্টের ঘটনাগুলো আসলে কেন ঘটে। হ্যারাসমেন্টের ঘটনাগুলোর দিকে আমরা যদি একটু ফোকাস করি তখন দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস যারা হ্যারাস করতেছে তারা চিন্তা করে নেয় যে একটা উইক কাউকে টার্গেট করা বা মানে ওইরকম একটা মেন্টালিটি নিয়ে তারা আগায় যে আমি এমন কাউকে টার্গেট করব যে হচ্ছে আমার চাইতে উইক। সো তারা কিন্তু যখন তারা রাস্তায় বের হয় বা তাদের এই ধরনের মেন্টালিটি যখন তাদের সচরাচর থাকে, তারা ওই টার্গেটটাকে এভাবে সেট করে নেয় যে আমি উইক কাউকে খুঁজবো যে হয়তো একটু ভয় পেয়ে যাবে, যে হয়তো একটু নার্ভাস ফিল করবে, একটু শাই ফিল করবে, এই ধরনের টার্গেট মূলত তাদের থাকে। তো যখন আমি এই ইউজুয়ালি আগে যখন আমি চলাফেরা করতাম পথে ঘাটে তখন আমি এই জিনিসটা আমার নিজের মধ্যে আমি ফিল করতাম, বিকজ ইটস এ সাইকেল যে বাইরে এই ধরনের ঘটনা ঘটতেছে, আমি রেগুলারলি কিছু একটা ফেস করতেছি এবং আমার মধ্যে ওই ফিয়ারটা বিল্ড করতেছে এবং এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতেছে। এটা একটা মানে এই চক্র থেকে বের হওয়াটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু যখন আই হ্যাভ দ্যাট কনফিডেন্স যে হ্যাঁ, নাও আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ, নাও আই হ্যাভ অল দ্য টুলস আই নো, এবং আই নো মাই অপোনেন্টস উইক স্পটস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই উইক স্পট গুলো জানি এবং আমি আমার নিজের স্ট্রেংথ জানি,
সো এখন আমার যে অ্যাপ্রোচ এবং এখন দ্য ওয়ে আই ক্যারি মাইসেলফ, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দেন বিফোর। সো এখন যেটা হয় যে অপোনেন্ট যে বা যারা হ্যারাস করছে তাদের সাইকোলজিতে কিন্তু এটা মানে এটা ক্লিক করে যে তারা বুঝতে পারে যে এই এই মানুষটাকে এখন মানে যার কনফিডেন্স আছে, they can't smell the fear there. So automatically যেটা হয় যে that sort of people, I kind of stopped facing that sort of incidents. Like it almost stopped. এবং এই জিনিসগুলো আমার মানে একটা বিরাট পুরো হোল আমার পুরো সিচুয়েশনটাকে চেঞ্জ করে ফেলছে, ড্রাস্টিক্যালি চেঞ্জ করে ফেলছে সেটা। মানে কিরকম ব্যাপারটা যদি আমাদের সঙ্গে একটু যদি আর একটু উদাহরণ দিয়ে বলেন, যে আপনি 2 বছর ধরে প্র্যাকটিস করছেন, 2 বছর আগে আপনি যখন পথে বের হতেন তখন আসলে উত্ত্যক্তকারীরা কিরকম আচরণ করতো, আর এখন আসলে আপনার আশেপাশে মানুষগুলো যারা উত্ত্যক্ত করবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে রয়েছে, তারা এখন আপনাকে দেখলে কি ধরনের আচরণ করে, কি ধরনের মন্তব্য করে, এবং আপনি তখন আসলে কিভাবে তার প্রতিবাদ বা প্রোটেস্টটা করেন বা কি ধরনের অ্যাকশন নেন, একটু যদি আমাদেরকে তুলনা করে যদি বোঝান। প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ। একটা কনফিডেন্ট মানুষ যে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। যেই মেয়েটা রাস্তায় বের হচ্ছে উইথ আ লট অফ ফিয়ার, উইথ আ লট অফ অ্যাংজাইটি, উইথ আ লট অফ মানে সেলফ কনসিয়াসনেস, তার জন্য জিনিসটা মানে খুবই ভিজিবল হবে। সো যে অ্যাটাক করতেছে সে খুব কমফোর্টেবলি অ্যাপ্রোচ করবে, খুব কমফোর্টেবলি কিছু একটা করবে। যেমন আমার লাইফের এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম আগে। তো সেই সময় আমি দেখতাম যে যে কোনো মানে দিনের যে কোনো সময় পাবলিক ট্রান্সপোর্টে অ্যাক্সেস করতে গেলেই এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হতো। এবং এটা একটা খুবই কমন একটা বিষয় ছিল যে কেউ একটা কিছু করবে, কেউ হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা কথা বলবে, একটা হ্যারাসিং কিছু একটা ঘটনা ঘটবে, এটা একটা রেগুলার ব্যাপার ছিল তখন। বাট এখন যেটা হচ্ছে যে যখন আমি রাস্তাতে বের হই, আমার বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা আমার যে কনফিডেন্সটা নিয়ে আমি বের হচ্ছি রেগুলারলি, সেটা দেখে কিন্তু অনেকেই মানে ওই ওই দৃষ্টিটাও আমি দেখি যে মানে অনেকে হয়তো চায়, অনেকে হয়তো মানে ওরকম একটা বিহেভিয়ার বা ওরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ তাদের আমি খেয়াল করি, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে যেটা দেখা যায় যে তারা অ্যাপ্রোচটা আর করার সাহস করতে পারে না, বিকজ অফ মানে স্ট্রং পিপল অ্যাকচুয়ালি ইন্টিমিডেটেড। কারণ হচ্ছে তাদের মাইন্ডসেটটা খুবই উইক। তাদের মাইন্ডসেটটা কিন্তু মানে স্ট্রং কাউকে হ্যারাস করে একটা ঝামেলার মধ্যে পড়বে, তারপরে গণধোলাই খাবে, এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু তারা হ্যারাস করতে আসলে আসে না, আগায় না। আপনি যে পয়েন্টটি বললেন, আসলে যারা উত্ত্যক্ত করে, যারা নারীর উপর নিপীড়ন করে, তাদের আসলে মানসিকভাবে এক ধরনের দুর্বলতা কাজ করে, যেটি আপনার পর্যবেক্ষণ, এবং আত্মবিশ্বাসের কারণে আপনি আসলে তাদেরকে প্রথমে একটু দুর্বল করে দিতে পারেন। এই মুহূর্তে যে দর্শকরা দেখছেন তাদের জন্য এটি হয়তো একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে একটি লেসন, যে হয়তো সেলফ ডিফেন্সের প্রশিক্ষণটি থাকলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে হয়তো বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। ফারিয়া হাসিন আমাদের সঙ্গে আছেন নিম্মি হামিদ। আমরা নিম্মি হামিদের কাছে এই পর্যায়ে একটু যেতে চাই, যে বিষয়টি আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। এবার একটু অন্য বিষয়ে যাব, যে আমরা নিশ্চয়ই গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের আসলে কারো জানতে বাকি নেই যে দেশের বিভিন্ন প্রান্তে নারীরা, বিভিন্ন বয়সের নারী, বিভিন্ন পর্যায়ের নারী, তারা কিন্তু কোনো না কোনোভাবে ধর্ষণ অথবা নিপীড়নের শিকার হচ্ছেন। আর উত্ত্যক্ত যে হচ্ছেন সারা দেশে বিভিন্নভাবে, নানাভাবে, এটি তো আসলে নতুন করে আর বলবার কিছু নেই। আমরা নারীদের যে সক্ষমতা বাড়ানোর যে বিষয়টি নিয়ে একটু আজকে আলাপ করবার চেষ্টা করছি। আপনার কাছে কি মনে হয় যে একটা সময় ছিল যে বলা হতো আমাদের পরিবার থেকেই যে এখন বাইরে বের হবার বা ঘুরবার দরকার নেই, বিয়ের পরে একেবারে হাজব্যান্ডের সঙ্গেই ইচ্ছে মতো বের হয়েও। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে হাজব্যান্ডের সঙ্গে থাকবার পরও কিন্তু একজন তরুণী তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং সংঘবদ্ধ অপরাধ সেখানে ঘটেছে। ফলে সামাজিকভাবে কিন্তু নারীরা নানাভাবে কিন্তু এই হেনস্থা এবং নিপীড়নের শিকার হচ্ছেন, এবং তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সেলফ ডিফেন্স নিশ্চয়ই একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। আপনার কাছে কি মনে হয় এটা কিভাবে আসলে সবাইকে এই কভারেজের আওতায় আনা সম্ভব, কিভাবে তাদেরকে উদ্দীপ্ত করা সম্ভব, আপনার কাছে কি মনে হয়?
Sure, thank you very much. I think before we আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের আগে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত। ফর এক্সাম্পল, আমরা জানি যে ধরেন এপ্রিল থেকে অগস্ট মাস পর্যন্ত 632 রেপ কেসেস হ্যাভ বিন রিপোর্টেড, and that has been prevalent throughout gender, throughout class, and while Bangladesh boasts about the different opportunities they have created for women, for example, in terms of access to education, access to health, access to economic opportunities, yet, according to these stats, we see that every day, on average, 4 women are being raped, and with no hope for these rape survivors to receive any kind of justice. So just from that angle, it's very important to be able to protect ourselves. Self-defense, মানে আমাদের কিন্তু আইন আছে, আমাদের laws আছে, আমাদের acts আছে. There is the penal code, there is the National Women's Development Policy, there is the নারী ও শিশু নির্যাতন দমন আইন. কিন্তু এগুলো থাকার সত্ত্বেও it's not stopping these rapes from taking place. So এখন I think আমাদের দায়িত্ব for women specifically to be able to protect ourselves. And equality or gender balance একা আসলে attain equality cannot be maintained অথবা attained together alone. It has to be attained together. So আমাদের অনেক mentality পরিবর্তন করতে হবে in terms of how men see women as well as how women see women. Women are strong, women are resilient, and it's very আমাদের সামাজিক যে কাঠামো বাংলাদেশে আমরা এখন যে সময়ে বাস করি এবং সেখানে সাধারণ মানুষের যে মনোভাব, সেখানে আপনার কাছে কি মনে হয় যে একটি পরিবারের নারী সদস্যরা তারা আসলে এই ধরনের সেলফ ডিফেন্সের নানা কলা কানুন তারা আসলে আয়ত্ত করছেন, রপ্ত করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, এই বিষয়টি সামাজিকভাবে পারিবারিকভাবে তারা আসলে সাহায্য পাবেন, তাদেরকে অনুমোদন দেওয়া হবে, তাদেরকে করতে দেওয়া হবে, এটা কি আপনার কাছে মনে হয়? সেক্ষেত্রে নারীরা আসলে কিভাবে বেশি সংখ্যায় তারা আসলে নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করতে পারেন, এই বিষয়টি কিভাবে সম্ভব? I think from the development lens, I think it's very important to have BCC campaigns for women or in general families, because most whenever a woman is taking a step, it's very important that she has a surrounding, she has an environment where she's being supported. So আমাদের যেটা আমি বললাম যে আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে, and with the thought that self defense is very much important. Just the way আমরা কোচিং এ পাঠাই, আমরা একটা for O level, A level, HSC, SSC কোচিং এ কিন্তু নরমালি পাঠাই. So similarly, self defense should be thought as a space where women should be sent, women or men. এই বিষয়টি আপনি যেটি বলছেন সেটি হয়তো সাম্প্রতিক সমাজে একের পর এক ঘৃণ্য অপরাধ ঘটছে নারীর সঙ্গে, তার ফলে যেটি সামাজিক আন্দোলন যে আসলে ধীরে ধীরে একটি রূপ পাচ্ছে, হয়তো এই বিষয়টি একটি সচেতনতাও হবে এবং অনেকেই হয়তো উৎসাহিত হবেন। আমরা এই জন্যই এই আলোচনাটি অবতারণা করাচ্ছি। ফারিয়া হাসিনের কাছে যেতে চাই। আপনি তখন বলছিলেন, আপনাকে থামিয়েছিলাম, এবার আপনার কাছে বিস্তারিত শুনবো যে আপনারা যে প্রশিক্ষণ কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন একদম নির্দিষ্টভাবে বলতে গেলে নারীদের জন্যই, নারীদের সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছেন, কারা আসছেন, কিভাবে আসছেন, তাদের জন্য আপনাদের কি কি শেখানোর বিষয় রয়েছে এবং তাদের কিরকম সময় লাগে, এই পুরো প্রশিক্ষণটি সম্পর্কে যদি আমাদেরকে ধারণা দেন। প্রশিক্ষণটা আমরা মূলত যেই জায়গাটায় ফোকাস করি, আগেই বলেছি যে ওয়ার্কিং ওমেন অ্যান্ড স্টুডেন্টস। সো যারা একটা লং টার্ম কমিটমেন্ট নিয়ে আসতে পারছে না, তাদের জন্য মূলত এই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে তাদের যে বেসিক সেক্টর গুলো যেখানে ফোকাস করা উচিত সেলফ ডিফেন্সের জন্য, সেই সেক্টর গুলো যেন প্রপারলি ইউটিলাইজ তারা করতে পারে এবং প্রপারলি সেটাকে একটা রাইট মোমেন্টে সেটাকে প্র্যাকটিক্যালি যাতে ইউজ করতে পারে সেই দিকে ফোকাস করে কিন্তু এই পুরো কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল যখন আমরা এটার সার্কুলার করেছি, প্রমোশন করেছি, তখন আমাদের কাছে যে রিকোয়েস্ট গুলো এসেছে মোস্ট অফ দ্য টাইম এগুলো স্টুডেন্ট এবং ওয়ার্কিং ক্লাস ওমেন, তাদের এই জায়গাগুলোতে প্রায়োরিটি বেশি ছিল। স্পেশালি যারা স্টুডেন্ট আছে, যাদের রেগুলারলি কলেজ ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে,
তাদের জন্য এটা খুবই এফেক্টিভ এবং তাদের জন্য খুবই ইজি যে একটা একটু বয়স্ক একজন নারীর চাইতে একটা কম বয়সী নারী যখন সে একটা ট্রেনিং এর প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা ক্যাচ আপ করা এবং জিনিসগুলোর সাথে কিপ আপ করা এবং ওই পেসটা ধরতে পারা, ট্রেনিং এর পেসটা যখন আরেকটু বেশি হার্ড হয়, একটু হার্ডার লেসন গুলো তারা যেন প্রপারলি ধরতে পারে, এই জিনিসটা তাদের মধ্যে আর একটু বেশি দেখা যায়, আমরা এটা অবজার্ভ করেছি। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মাইন্ডসেটের যে চেঞ্জটা, এটা দেখা যায় যে একটা মেয়ে যখন ট্রেনিং এ আসে, তারা ট্রেনিং এ অংশ নিচ্ছে, তারা একটা ফিজিক্যালি একটা প্রশিক্ষণ নিচ্ছে, তার পাশাপাশি আমরা মাইন্ডসেট চেঞ্জ করার বিষয়টাকে কিন্তু অনেক বেশি ফোকাস করি। যে ফর এক্সাম্পল কেউ হ্যারাস করে চলে গেল তোমাকে, বা কেউ টিজ করে চলে গেল, এন্ড ইউ কিপ কোয়াইট, ইউ ডোন্ট ডু দ্যাট। মানে ট্রেনিং এর বিষয়টা হচ্ছে টু ব্রেক দ্যাট মেন্টালিটি, যে যেখান থেকে আমি চিন্তা করব না যে না ঠিক আছে, আচ্ছা যাক, লেট দেম গো, এই ধরনের মেন্টালিটিটাকে চেঞ্জ করা এবং মানে নিজের ভয়েসটাকে ইউজ করা। এবং যেটি আসলে সাম্প্রতিক সময়ে যে অব্যাহতভাবে বেড়ে চলা নারীর প্রতি সহিংসতা, এটি হয়তো কমিয়ে আনার ক্ষেত্রে হয়তো এই ধরনের মানসিকতার বিকাশ হয়তো অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা একটু প্রশিক্ষণ বিষয়ে শুনবো। সাম্প্রতিক সময়ে যারা আসছেন এই ধরনের প্রশিক্ষণ নিতেন, তারা আসলে কারা, তাদের কি পেশা, কি বয়স, কোন সম্প্রদায় বা কোন সেক্টর থেকে তারা আসছেন, কিভাবে খোঁজ নিয়ে তারা আসছেন, এই অভিজ্ঞতাটা যদি বলেন। মূলত দেখা যায় যে বেশিরভাগ যারা বয়সের হিসেব করলে হয়তো 15 থেকে 30 এই রেঞ্জটা অনেক বেশি ট্রেনিং এ আগ্রহী থাকে, এবং তারা বিভিন্নভাবে দেখা যায় নিজের প্রয়োজনে অথবা মানে কোনো বন্ধুর মাধ্যমে এভাবে খোঁজ করেই তারা কিন্তু চলে আসছে আমাদের ট্রেনিং এ এবং জয়েন করছে, এবং তারা খুবই সাকসেসফুলি ফুল ট্রেনিং শেষ করে, এবং তাদের আমরা বিভিন্ন রকমের অভিজ্ঞতা শুনতে পারি যে পরবর্তী জীবনে এই ট্রেনিংটা তাদেরকে কিভাবে হেল্প করলো, কিভাবে তারা সামনে এগিয়ে যাওয়ার সাহসটা পেলো। সেই জিনিসগুলো আমাদেরকেও খুবই ইন্সপায়ার করে অ্যাজ এন ইনস্ট্রাক্টর। আমরাও খুবই যারা ইন্সপায়ার আসেন হই। তারা আসলে কেন আসেন? তারা কি আসলে মার্শাল আর্টটা ভালো করে শিখতে চান, নেশা থেকে আসেন, নাকি তাদের সেলফ ডিফেন্সে একটা মিনিমাম দক্ষতা অর্জন করা, মানে কি উদ্দেশ্য নিয়ে তারা আসেন? তারা মূলত, আমি যেটা জানি যে আমাদের এখানে যত স্টুডেন্ট আমি পেয়েছি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ছিল, তারা লাইফে কোনো একটা ব্যাড ইনসিডেন্টের শিকার হয়েছে, তারা লাইফে কোনো একটা খুবই খারাপ একটা ট্রমাটাইজিং সিচুয়েশন পার করে এসে তারা চিন্তা করেছে যে না, নাও ইটস নেসেসারি, নাও ইটস নো লঙ্গার অ্যান অপশন। তাদের মধ্যে অনেকেই খুবই ব্রুটালি হয়তো অ্যাবিউজড হয়েছে, হয়তো ডোমেস্টিকলি, হয়তো বাইরে, ঘরে বাইরে যে কোনো জায়গাতেই দেখা গেছে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের নারীদের অভিজ্ঞতা মানে হিসেব করে দেখা গেছে মোরলেস সবার লাইফে এই জিনিসগুলো কম বেশি ফেস করে এসে তারা একটা ট্রমা পার করে এসে তারা এই কোর্সটাতে জয়েন করার যে অর্থাৎ মানসিকতা আমরা আসলে যে তাদের মধ্যে মানে সেটা এই কারাতে বা এই ধরনের বিষয়টাকে যে আমরা একটা স্পোর্টস বা একটা খেলা বা ক্রীড়ার নৈপুণ্য হিসেবে জানি, কিন্তু যারা আসছেন তারা কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের এক ধরনের আত্মবিশ্বাস বা কোনো একটি বাজে অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে সুরক্ষিত থাকার উদ্দেশ্য নিয়ে আসছেন, অর্থাৎ নিজের নিরাপত্তাটা তাদের কাছে প্রধান বিষয়, তাই তো ব্যাপারটা? জি। আচ্ছা, এবার আমাদেরকে একটু বলবেন যে অনেকেই শুনছেন, অনেকে হয়তো এই প্রশ্নটা আসবে যে এই ধরনের সেলফ ডিফেন্স প্রশিক্ষণে অংশ নিতে হলে কি ধরনের শারীরিক এবং মানসিক যোগ্যতা থাকা দরকার? এই ক্ষেত্রে আমার বলার বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। আমরা যেটাকে ফোকাস করি যে মানসিকভাবে তাকে একটা মেন্টাল যে এফোর্টটা কিন্তু ফিজিক্যালি আসার আগে, সবার আগে এখান থেকে আসে, মানে ব্রেইন এবং মাইন্ডসেট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই মাইন্ডসেটটা থাকলে যতই হার্ড টাস্ক তাকে দেওয়া হোক, যতই তাকে পুশ করা হোক, শি ক্যান ডু ইট। এবং দে ডু ইট লাইক, যখন তারা ট্রেনিং শুরু করে, মজার বিষয় আমি যেটা শেয়ার করতে চাচ্ছি যে অনেকে দেখা যায় আমাদের এখানে নাকল পুশ আপ দেওয়াটা আমাদের ট্রেনিং এর একটা পার্ট। সো নাকল পুশ আপটা যখন তারা করতে আসে, কি জিনিস সেটা? মানে এটা বেশি টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে আমাদের জন্য, একটু যদি বুঝিয়ে বলেন কি জিনিস সেটা। সেটা হচ্ছে যে ফিস্টের উপরে তারা পুশ আপ করবে। সো এই জিনিসটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট, এবং মোস্ট অফ দ্য কেসেস যে মেয়েদেরকে দেখা যায় তারা প্রথম 1-2 দিন কেউ ফিস্টের উপরে মানে স্টেই করতে পারছে না,
কিন্তু সেই মেয়েগুলাই যখন কোর্সের শেষে আমাদের একটা টেস্টের মতো নেওয়া হয় একদিনের, সেই টেস্টে ওদেরকে একটা কাঠের তক্তা ভাঙতে হয় হাত দিয়ে। হাত দিয়ে স্ট্রাইক করে তারা একটা কাঠের তক্তা ভাঙে এবং প্রত্যেকেই এখানে মোরলেস 80% মেয়ে, 90% মেয়েই দেখা যায় দে আর সাকসেসফুল, মানে তারা হাত দিয়ে কাঠের তক্তা ভেঙে ফেলতেছে। দে বিকাম দ্যাট স্ট্রং। সো ইটস পসিবল। যদি এখানে সেটা পসিবল করা সম্ভব হয় তাহলে কিন্তু এটা বাস্তবে এটা আনাটা কোনো বিষয় না। আর নিজেকে ডিফেন্ড করা, নিজেকে প্রোটেক্ট করা, তখন তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা খুবই স্বাভাবিকভাবে আসবে যে আমি একটা কাঠের তক্তা ভেঙে আসতে পারতেছি, আমি এর চেয়ে অনেক বেশি কঠিন জিনিস করে আসতেছি, আমার জন্য এটা খুব একটা বিগ ডিল না যে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো এখন। খুব আমাদের আরও অনেক কিছু শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের সময় বড় অল্প। আমরা একটু যোগ্যতা নিয়ে অনেকেই আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে আপনি মানসিক যোগ্যতার কথাটা আসলে অনেক বারে বারে উল্লেখ করলেন যে মনের জোর থাকলে আসলে শারীরিক সক্ষমতার ব্যাপারটা অটো হয়ে যায়, কিন্তু কী ধরনের যোগ্যতা, শারীরিক দক্ষতা প্রয়োজন হয় এটা যদি বলেন, জীবনযাপন বা শরীর চর্চা, এটা কি আগে থেকে করে আসা উচিত কিনা? আপনারা যখন নতুন কোনো একজন শিক্ষার্থীকে নেন তখন তাকে কী ধরনের পরামর্শ দেন, কি করতে বলেন, জীবনযাপনে কি পরিবর্তন আনতে বলেন? মূলত ট্রেনিং এর চলাকালীন এবং ট্রেনিং এর পরে আমরা যেটা ফোকাস করি যে রেগুলারলি কিছু ফিটনেস ট্রেনিং থাকে, ছোট ছোট কিছু টাস্ক দেওয়া থাকে, সেই টাস্ক গুলো রেগুলারলি ফলো করতে পারলে আসলে তাদের যে বেসিক যে ফিটনেস গুলো দরকার সেটা প্রপারলি মেনটেন করা যাবে। এবং একই সাথে ওই ছোট ছোট টাস্ক গুলো, ছোট ছোট জিনিসগুলো ফলো করতে পারলে ফিজিক্যালি ফিট থাকা ওই বিষয়টাও কভার হয়ে যাবে। সো আমরা মূলত এই বিষয়টাকেই ফোকাস করি যে রেগুলারলি একটু একটু নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখা, নিজেকে কিভাবে একটু অ্যাক্টিভ রাখা যায়, কিভাবে একটু রেগুলারলি একটু ট্রেনিং এর মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায়, মাঝে মধ্যে সময় বের করে, হয়তো দিনে আধা ঘন্টা 10 মিনিট যে সময় বের করতে পারে, কিন্তু ফিটনেসের ব্যাপারটাকে আমরা একটু গুরুত্ব দিই বেশি। অবশ্যই আমরা আরো অনেক কিছু শুনতে চাইতাম, কিন্তু আমাদের সময় আসলে খুব দ্রুত চলে যায়। আরেকদিন নিশ্চয়ই একটু সময় নিয়ে আপনাদের কাছে আরো অনেক গল্প শুনবো। দুজনকেই ধন্যবাদ, ফারিয়া হাসিন এবং নিম্মি হামিদ, আমাদের সঙ্গে আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাইয়া। জি, আমরা কথা বলছিলাম দুজন নারীর সঙ্গে যারা সেলফ ডিফেন্স নিয়ে তাদের অভিজ্ঞতা আমাদেরকে বলছিলেন। একজন যোদ্ধা নারী বলে একটি সংগঠন, সেই সংগঠনে তিনি সহকারী প্রশিক্ষক এবং নিজে তিনি ব্রাউন বেল্ট ধারী ফারিয়া হাসিন, এবং ছিলেন KO ফাইট স্টুডিওর একজন শিক্ষার্থী যিনি অরেঞ্জ বেল্ট ধারী নিম্মি হামিদ। তাদের অভিজ্ঞতা আমরা শুনলাম এবং সাম্প্রতিক সময় নারীর প্রতি সহিংসতার যে প্রেক্ষাপট বাংলাদেশে রচিত হচ্ছে, সেখানে নারীর নিজেরই আসলে নিজেকে সুরক্ষিত, নিজের নিরাপত্তা নিশ্চিত রাখার বিষয়গুলো নিশ্চিত করার কথা বলছেন অনেকেই, এবং নারীরাও ভাবছেন। ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক নারী বলছেন তাদের খুব শীঘ্রই সেলফ ডিফেন্সের এই প্রশিক্ষণগুলো থাকা উচিত। আমরা দুজন নারীকে হাজির করলাম, অনেকে হয়তো এই বিষয়, এখানে এই আলোচনা থেকে হয়তো অনেক নতুন তথ্য পেলেন। আমরা চাই বাংলাদেশে এই ঘৃণ্য অপরাধটি নিশ্চিহ্ন হোক। আমরা আমাদের সমাজ থেকে এই ঘৃণ্য অপরাধের বিষয়টি আর দেখতে চাই না। সামাজিক একটি জোয়ার উঠেছে, প্রতিবাদ উঠছে সারা দেশে, হয়তো বন্ধ হবে। আইনের প্রয়োগে হয়তো খুব শীঘ্রই আমরা দেখব যে আরও কঠোরতম ভাবে প্রয়োগ করা হচ্ছে। আমরা আমাদের এই আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।